বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। এখন তো ভরপুর কাঁচা আমের সিজন। আজকে আমি কাঁচা আম দিয়ে খুবই মজাদার একটি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত কম উপকরণ দিয়ে তৈরি এই আচারটা খেতে যে এত বেশি মজাদার হবে আমার কিন্তু ধারণার বাহিরে ছিল। বাই দ্য ওয়ে, এটাকে কিন্তু কাশ্মীরি আচারও বলা যেতে পারে, তবে আমি একটু ডিফারেন্ট টেক্সচারে তৈরি করার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে কাশ্মীরি আচারটা যেভাবে তৈরি করা হয় তার থেকে যদি এইভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সো এইভাবে একবার কাশ্মীরি আচারটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আচারটি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। আমটা আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে আমগুলো থেকে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটি পিলারের সাহায্যে। সবগুলি আমেরই খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে আমগুলিকে আমি কেটে নিব। আপনারা একটু লক্ষ্য করুন আমি আমগুলি ঠিক কিভাবে কেটে নিচ্ছি, তাহলে দেখলেই বুঝতে পারবেন। আমের সামনের মুখের অংশ থেকে এরকম অসমান জায়গাটাকে আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি। এরপরে দেখুন আমের স্লাইসগুলো আমি রিং রিং আকারে কেটে নিচ্ছি। আর আমের এই স্লাইসগুলি কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। সাইজটা বা আকারটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কেমন পুরুত্বে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমের সামনের এবং পেছনের সাইড থেকে কিছুটা অংশ করে কিন্তু আমি বাদ রেখেছি, ওই স্লাইসগুলো এখানে ব্যবহার করিনি। এরপরে দেখুন আমের এই মাঝ বরাবর যে বিচিটা বা আটিটা রয়েছে সেটাকে আমি আলাদা করে নিচ্ছি। সবগুলো থেকে এভাবে আলাদা করে নিয়ে আমি অন্য একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সবগুলি আমের স্লাইস একটি বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে আমের স্লাইসগুলিকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি পানিগুলিকে ফেলে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব। যেহেতু এখানে হাফ কেজি আম নিয়েছি এজন্য দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আপনারা যদি 1 কেজি আম নিয়ে থাকেন তাহলে দিয়ে দিবেন 2 কাপ চিনি। এভাবেই যতটা আম নেবেন তার অর্ধেক দিয়ে দিবেন চিনি। এইভাবে রেশিওটা মেনটেন করবেন, তাহলে দেখবেন আচারটা পুরোপুরি পারফেক্ট হবে, একটুও নড়চড় হবে না। উপর থেকে চিনিটা আমি পুরো আমের উপরেই কিন্তু ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। মিনিমাম 2 ঘন্টা রেস্টে রাখবেন, তাহলে এই আচারটা পারফেক্ট হবে, এছাড়া কিন্তু গলে যাবে আচারটা। আমার হাতে যেহেতু সময় কম ছিল এজন্য আমি 2 ঘন্টায় রেস্টে রেখেছিলাম, তবে আপনারা চেষ্টা করবেন 4 থেকে 5 ঘন্টা রেস্টে রাখার জন্য, তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আমি পুরোপুরি 2 ঘন্টা পরে ফিরে আসছি। এর মাঝে আমের স্লাইসগুলোকে একটু কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। এবারে চলে আসলাম কাশ্মীরি আচারের লুকটা সুন্দর করার জন্য শুকনো মরিচটা কেটে নিতে। মরিচটা ঠিক কিভাবে কেটে নিচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন। মরিচের সামনের এবং পেছনের অংশ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেন ভেতরে যে বিচিগুলো রয়েছে ওগুলো আমি বের করে নিচ্ছি, তাহলে কেটে নিতে খুবই সুবিধা হবে। আর এই মরিচের ভেতরে বীজটা কিন্তু কাশ্মীরি আচারে ব্যবহার করা হয় না, এজন্য বের করে রাখছি। এবারে কেচির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। সবগুলো মরিচ আমি একইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মরিচের এই টুকরোগুলো দেখতে কত সুন্দর লাগছে। এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে আচারে ব্যবহার করব। রেস্টে রাখা আমগুলোকে নিয়ে ফিরে আসলাম পুরোপুরি 2 ঘন্টা পর। এই তো দেখুন আমগুলো থেকে কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, আর চিনিটা গলে কিন্তু একদম শিরাতে পরিণত হয়েছে। আর আমি এই 2 ঘন্টা সময়ের মাঝে কিন্তু আমগুলোকে 2 থেকে 3 বার উল্টিয়ে দিয়েছিলাম, ফলে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হতে সাহায্য করেছে। এবারে চলে যাচ্ছি আমি চুলাতে আচারটা তৈরি করার জন্য। শিরাসহ আমের টুকরোগুলোকে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে চুলাটিকে জ্বালিয়ে আমের এই টুকরোগুলোকে জাল করে আমি সেদ্ধ করে নিব। তার আগে এর মধ্যে কোনো কিছু অ্যাড করছি না, জাস্ট সেদ্ধ করব, তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি প্রায় 4 থেকে 5 মিনিট। এরপরে ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখুন আমের টুকরোগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে।
কালারটা কিন্তু স্বচ্ছ হতে শুরু করেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এজন্য আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিচ্ছি। আবারও প্রায় 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে দেখুন আমের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, পুরো টুকরোগুলো একদম স্বচ্ছ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ দিচ্ছি বিট লবণ, আর আগে থেকে কেটে রেখেছিলাম যে শুকনো মরিচের টুকরোগুলো, ওইগুলো থেকে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। জাস্ট এটুকুই। দেখলেন তো কত সামান্য উপকরণ দিয়ে আচারটা তৈরি করা যায়, আর খেতে যে এত বেশি মজার আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। এবারে আমি নেড়েচেড়ে নিয়ে নিলাম, সব কিছু মিক্সড করে নিয়েছি আচারের মধ্যে। দেখুন এভাবে একটু সময় পর পর আচারগুলোকে উল্টে পাল্টে দিয়ে জাল করে নিব যতক্ষণ না শিরাটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। শিরাটা খুব বেশি পাতলা রাখা যাবে না, পারফেক্ট কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। তবে একটু ধীরে ধীরে নাড়াচাড়া করার চেষ্টা করবেন, খুব বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আচারের টুকরোগুলো। আমি কালারটা একটু সুন্দর আনার জন্য দিয়ে দিয়েছি এখানে 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন, তবে কালারটা দিলে আচারটা দেখতে খুবই ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে। এভাবে আমি কিছুক্ষণ পর পর আচারটা উল্টে পাল্টে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আগের তুলনায় শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। আবার জাল করে বেশি ঘন করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যেতে পারে। এজন্য একটু আঠালো টাইপের হবে, ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন শিরার কনসিস্টেন্সিটা ঠিক এ পর্যায়ে আছে। আর আমরা চুলা থেকে নামানোর পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। সো আমার আচার রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এবারে সার্ভ করে নিচ্ছি। খেয়াল করেছেন হয়তো এই আচারের মধ্যে কিন্তু আমি কোনো ভিনেগার ইউজ করিনি, কারণ এই আচারটা আমার বাসায় তৈরি করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, একদিনও টিকে থাকবে না। আর আপনারা যদি চান এই আচারটা সংরক্ষণ করবেন, তাহলে এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার অ্যাড করে দিতে পারেন, তাহলে এই আচারটা মিনিমাম নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আচারটা কিন্তু 1 বছর কোনোভাবে সংরক্ষণ করে রাখা যায় না, আচারটা নষ্ট হয়ে যায়। তবে আমি দেখেছি অনেকেই বলে এই আচারগুলো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমি কিন্তু সেই আশ্বাস আপনাদের দিব না, কারণ আচারটা অতদিন মোটেও ভালো থাকবে না। যে আচারগুলো সংরক্ষণ করে রাখা সম্ভব, পরবর্তীতে আমি ইনশাআল্লাহ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার পেজে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। কাঁচা আমের বার্মিচ আচার খেতে যারা যারা ভালোবাসেন, তাদের আর যেতে হবে না কক্সবাজারে এই বার্মিচ আচার কেনার জন্য। আমি আজকে ঘরে বার্মিচ আচারটা তৈরি করে দেখাবো, কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং তেল ছাড়া। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা ঘরে বার্মিচ আচারটা তৈরি করেন, একটি আচারের টুকরোও কিন্তু গলে যাবে না। তেল ছাড়া ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে এই বার্মিচ আচারটা তৈরি করেছি, যাতে সকলে কক্সবাজারের সেই বার্মিচ আচারের টেস্টটা ঘরে বসেই পেতে পারে। আশা করছি রেসিপিটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আচারের জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। বার্মিচ আচারের জন্য এমন আমটা বেছে নিতে হবে যে আমের আটি বসেছে, অর্থাৎ আম পাকার আগ মুহূর্তে ওই আমটা দিয়ে বার্মিচ আচার করলে খুবই ভালো হয় খেতে। প্রথমে আমি আমের খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি আম ছিলে নেওয়ার পরে আমগুলোকে ঠিক আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, লম্বালম্বি করে স্লাইস করে নিয়েছি। আর পুরুত্বটা দেখুন, খুব বেশি পাতলাও না আবার কিন্তু মোটাও না, আপনারা দেখে সেটা বুঝতে পারছেন ঠিক কিভাবে কেটেছি। আর আমের আটিটা কিন্তু খুব ভালোভাবে বসেছে, সেটাও লক্ষ্য করেছেন। এবারে আমের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি এখানে 1 কাপ আম নিয়েছি, 1 কাপ আমের জন্য 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি পরিমাপে বেশি নেন, তাহলে চিনির পরিমাপটাও ওই অনুপাতে বাড়িয়ে দিবেন। এবার সবগুলি আমের টুকরোর সাথে চিনিটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিব যেন প্রত্যেকটা আমের টুকরোর গায়ে চিনিটা খুব ভালোভাবে কোটিং হয়ে যায়। তাহলে দেখবেন এই আমের টুকরোগুলো অনেক বেশি সফট হবে, আচারটা তৈরি করার সময় আর গলে আসবে না।
ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রেস্টে থাক, সেই ফাঁকে আমি আচারের জন্য স্পেশাল একটি মশলা তৈরি করছি। এজন্য একটি তাওয়ার মধ্যে নিয়ে নিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ দিচ্ছি আস্ত মেথি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত মিষ্টি জিরা অথবা মৌরি এবং দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। এবার চুলার হিট লোতে রেখে মশলাগুলিকে আমি ভেজে নিয়েছি যতক্ষণ না মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ছে। ভেজে নিতে নিতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলা কখনোই হাই হিটে ভাজবেন না, মশলা যদি পুড়ে যায় তাহলে পুরো টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, আচারের মধ্যে আপনারা সেই আসল অথেন্টিক টেস্টটা পাবেন না। মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবারে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করব। পুরোপুরি গুঁড়া করব না, জাস্ট একটু ভেঙে নিব মশলাগুলো। আর এইদিকে আমের টুকরোগুলো 2 ঘন্টা রেস্টে রাখার পরে দেখুন পুরো চিনিটাই কিন্তু মেল্ট হয়ে গিয়েছে আর আমটা অনেকটাই পানি ছেড়েছে। চিনির কোনো দানা নেই, পুরাটাই শিরাতে পরিণত হয়েছে। আর আমের টুকরোগুলো কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে, যার ফলে আচার তৈরি করার সময় এই আমের টুকরোগুলি আর গলে যাবে না। চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করার জন্য। চুলায় আমি পুরো শিরা সহ আমের টুকরোগুলোকে ঢেলে দিলাম। এবারে চুলার জালটাকে অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাধারণ লবণ। এবারে লবণটা আচারের সঙ্গে মিশিয়ে নিয়ে জাল করতে থাকবো শিরার মধ্যে বলক চলে আসা পর্যন্ত। যখন দেখবেন শিরাটা এমন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে কিন্তু চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিব। এ পর্যায়ে হাই হিটে জাল করলে শিরাটা খুব দ্রুত ঘন হয়ে আসবে আর আমের টুকরোগুলো প্রপারলি সেদ্ধ হবে না। এজন্য চুলার হিটটাকে কমিয়ে রেখে আচারটা তৈরি করে নিতে হবে সময় নিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে আচারের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। এবারে নেড়েচেড়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি আমটা কিছুটা সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত। জাল করতে করতে দেখুন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে, আগের তুলনায় বেশ স্বচ্ছ হয়ে এসেছে। আর এ পর্যন্ত দেখুন একটুও কিন্তু আমের টুকরা গলে যায়নি, ঠিক আগের মতোই আস্ত রয়ে গিয়েছে। এভাবে আমের টুকরোগুলোকে জাল করে শিরাটা আরও কিছুটা টেনে নিব। এ পর্যায়ে এসে দেখুন আমের টুকরোগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একটি আমের টুকরো আর কাঁচা নেই। আর শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এবং 1/4 কাপ দিচ্ছি হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচারটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যেহেতু রোদ ছাড়া এবং তেল ছাড়া আচারটা তৈরি করছি, ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। সব কিছু আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করতে করতে দেখুন আচারের শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টেনে এসেছে আর আচারটাও প্রায় হয়ে এসেছে, কালারটাও খুবই সুন্দর চলে এসেছে। এবারে আগে থেকে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে চুলার হিট কখনোই বাড়িয়ে রাখবেন না, লো হিটেই আচারটা তৈরি করবেন। এ পর্যায়ে আচারটি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ আচারটা ঠান্ডা হওয়ার পরে শিরাটা আরও কিছুটা টেনে আসবে, কিছুটা আঠালো হবে, যার ফলে এই আচারটা খেতে এত বেশি মজা হবে। ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা শিরা নেই, পুরোটা শিরায় আমের এই টুকরোগুলো সোপ করে নিয়েছে এবং অনেক বেশি আঠালো হয়েছে। দেখতেই তো পেলেন কত ইজিলি কক্সবাজারে সেই বার্মিজ আচার ঘরেই তৈরি করে ফেললাম। এই আচারটা যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে সপ্তাহে 1 দিন করে রোদে দিয়ে আচারটিকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন।
যেহেতু তেল ছাড়া তৈরি করেছি এজন্য মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার এত বেশি ঝুরঝুরে হবে, একটি আমের টুকরোও কিন্তু গলে যাবে না, আর খেতে যে এত মজাদার, মাশাআল্লাহ। আপনারা যদি একবার এই আচারটি তৈরি করেন তাহলে আমের সিজন আসলে এই আচারটি তৈরি করা কোনোভাবেই মিস করবেন না। এমন ঝুরঝুরে ঝুরি আচার তৈরি করতে চাইলে অবশ্যই কিছু টিপস অ্যান্ড টেকনিক ফলো করতে হবে। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলেই আপনারা বুঝে যাবেন। সো আশা করছি রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। ফার্স্টে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমগুলি কেটে নেওয়ার পালা। আমি ছুরির সাহায্যে এইভাবে আমটাকে কুচি করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে ছুরি দিয়ে এভাবে কুচিয়ে নিলেই খুব বেশি ভালো হয়। আর যারা গ্রেটার দিয়ে গ্রেট করতে চাচ্ছেন তখন কিন্তু এই আচারটা এত বেশি ঝুরঝুরে হবে না, গ্রেটারটা অ্যাভয়েড করাই বেটার হবে। দুই সাইড থেকে আমটি আমি এইভাবে কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখুন আমের কুচিগুলো ঠিক এরকম হবে না, খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা, একটু কুচি করে নিয়েছি ঠিক আলু ভাজির মতো করে। একইভাবে আমি সবগুলি আমি কুচি করে নিয়েছি এবং সবগুলো একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি আমের কুচিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক্সট্রা পানিটা ঝরিয়ে আমি অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে আমি 1 কেজি আম নিয়েছিলাম, কুচি করে যে পরিমাণে আম বের হয়েছে সেখানে আমি 1.5 কাপ চিনি ইউজ করছি। আপনারা এইভাবে রেশিওটা মেনটেন করবেন। যদি 2 কেজি নেন তাহলে 3 কাপ চিনি দিবেন। এইভাবে মেপে চিনিটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আচারের টেক্সচারটা খুবই ভালো আসবে, একটি আমের টুকরোও গলে যাবে না। চিনিটা দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। এবার এই বাটিটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এর মধ্যে আমগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে আসবে, ফলে রান্না করার সময় আমের টুকরোগুলো আর গলে যাবে না। প্রায় 1.5 ঘন্টা পরে আমি চেক করে নিচ্ছি, দেখুন আম কতটা পানি ছেড়েছে আর চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে কিন্তু শিরাতে পরিণত হয়েছে। এবারে আচারের জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করব। এজন্য একটি তাওয়ার মধ্যে নিয়ে নিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ দিচ্ছি আস্ত মেথি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত মিষ্টি জিরা অথবা মৌরি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এবার চুলার হিট লোতে রেখে মশলাগুলিকে আমি ভেজে নিয়েছি যতক্ষণ না মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ছে। ভেজে নিতে নিতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলা কখনোই হাই হিটে ভাজবেন না, মশলা যদি পুড়ে যায় তাহলে পুরো টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, আচারের মধ্যে আপনারা সেই আসল অথেন্টিক টেস্টটা পাবেন না। মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি ব্লেন্ডারে একটু হালকা করে ভেঙে নিব, একেবারে গুঁড়ো করব না। আর এদিকে আমের টুকরোগুলো চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। যে শিরাটা বের হয়েছিল শিরাটা সহই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার চুলাটাকে জ্বালিয়ে আমের টুকরোগুলোকে জাল করে নিব। যখন দেখবেন শিরাটা এমন ফুটতে শুরু করেছে তখন চুলার হিটটাকে কিন্তু কমিয়ে দিবেন। হাই হিটে এই আচারটা রান্না করবেন না, তাহলে শিরাটা খুব দ্রুত টেনে যাবে আর আমের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হবে না বা সফট হবে না। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে আমি আচারটি তৈরি করে নিব। কিছুক্ষণ জাল করার মধ্যে দেখুন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে।
সব কিছু নেড়ে চেড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলার হিট লোতে রেখে আচারটিকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নিতে নিতে দেখবেন আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু কালারটা আরও কিছুটা গাঢ় হয়ে এসেছে এবং আমের টুকরোগুলো অনেক বেশি স্বচ্ছ হয়ে গিয়েছে, কিন্তু একটি আমের টুকরো গলে যায়নি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন দিচ্ছি সাধারণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ। জাল করে যখন শিরাটা আরও কিছুটা ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে এসে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করছি। যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মশলা। এই মশলাটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ এই আচারের মধ্যে মশলার ফ্লেভারটা স্ট্রং হয়ে গেলে খুব একটা বেশি ভালো লাগে না, হালকা ফ্লেভারটাই ভালো লাগে, এজন্য 1 চামচ দিয়েছি। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। শিরাটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে এবং আচারটা আঠালো হতে শুরু করেছে এবং আচারের টুকরোগুলো দেখুন, একটি টুকরোও কিন্তু গলে যায়নি, প্রত্যেকটি টুকরো একদম আস্ত রয়েছে এবং কতটা ঝুরঝুরে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এসে আচারটা চুলা থেকে নামিয়ে নেবেন। সামান্য একটু শিরা 2 আঙুলের মধ্যে নিয়ে যখন দেখবেন এরকম তারের মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝবেন আচারটা হয়ে গিয়েছে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। আবার বেশি জাল করে ফেললে কিন্তু চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে অধিক শক্ত হয়ে যাবে, আচারটা খেতে তখন আর ভালো লাগবে না। আচারটি এবার এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পরে আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আচারের কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট রয়েছে, চিনিটা কোনোভাবেই ক্যারামেলাইজড হয়নি এবং আচারটা কত বেশি ঝুরঝুরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আচারটা খেতে জাস্ট অসাধারণ লাগে, মুখে দিলে আমের এই টুকরোগুলো কচকচ করে, যার কারণে খেতে এত বেশি মজা লাগে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আগে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন, না তৈরি করলে কিন্তু পুরাই মিস করবেন। আর এই আচারটি শুকনো কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 3 থেকে 4 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি চান সারা বছর সংরক্ষণ করতে, তাহলে সপ্তাহে 1 দিন করে আচারটি রোদে দিবেন, তারপরে ফ্রিজে রেখে দিবেন, তাহলে বছর জুড়ে ভালো থাকবে। কাঁচা আমের মোরব্বা তো অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে যদি আপনারা একবার তৈরি করেন, ট্রাস্ট মি, এতটা বেশি মজা হবে আপনারা বারবার এই মোরব্বাটা তৈরি করতে চাইবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যদি তৈরি করে খান তাহলে এর স্বাদ কিন্তু আপনারা ভুলতেই পারবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে আসি। আচারের জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। বার্মিজ আচারের জন্য এমন আমটা বেছে নিতে হবে যে আমের আটি বসেছে, অর্থাৎ আম পাকার আগ মুহূর্তে ওই আমটা দিয়ে বার্মিজ আচার করলে খুবই ভালো হয় খেতে। প্রথমে আমি আমের খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি আমেরই খোসা ছাড়ানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এই আচার তৈরি করার জন্য একটু বড় সাইজের আমটা বেছে নেবেন, যে আমের আটিটা ছোট রয়েছে, অর্থাৎ আমের পরিমাণটা বেশি থাকবে এবং ভেতরে আটিটা ছোট হবে, এমন টাইপের আমটা বেছে নেবেন। এবারে দেখুন আমটা আমি 2 সাইড থেকে এভাবে কেটে নিলাম, তারপরে আমের টুকরোগুলো কাঁটা চামচের সাহায্যে এইভাবে খুঁচিয়ে নিচ্ছি। চামচের কাঁটাগুলো যেন পুরোপুরিভাবে অপর দিকে চলে যায় এমনভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমের স্লাইসগুলো কেচানো হয়ে গিয়েছে। এবার এই স্লাইসগুলোকে আমি টুকরো করে কেটে নিব। আমি এরকম কিউব আকারে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি যে আকারে কেটে নিচ্ছি এর থেকে ছোট অথবা বড় করে নিতে পারেন। এই তো দেখুন আমের টুকরোগুলো আমি ঠিক এমন কিউব করে কেটে নিয়েছি। সবগুলি আম একইভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল ঠান্ডা পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ লবণ। এবারে আম এবং পানির সাথে এই লবণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই আমের টুকরোগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য।
এইভাবে লবণ পানিতে আমের টুকরোগুলো ভিজিয়ে রাখলে মোরব্বার টেস্টটা যেমন বেড়ে যাবে, ঠিক তেমনি মোরব্বাটা তৈরি করার সময় কিন্তু আর গলে যাবে না। পুরোপুরি 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবারে আমের টুকরোগুলোকে আমি ধুয়ে নিব একদম ক্লিন, স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমি প্রায় 4 থেকে 5 বার পানি বদলিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লবণটা যেন খুব ভালোভাবে আমের গা থেকে মুছে যায়, এভাবে ধুয়ে নিতে হবে। এরপরে পানিটা ঝরিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা উপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যেন পুরো আমের গায়ে চিনিটা ভালোভাবে পড়ে। এবার একটি স্প্যাচুলারের সাহায্যে আমের টুকরোগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি যেন প্রত্যেকটি আমের টুকরোর গায়ে চিনিটা খুব ভালোভাবে লেপ্টে যায়, এভাবে রাখতে হবে। আবারও এই আমের টুকরোগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত। আমি পুরোপুরি 2 ঘন্টা পরে ফিরে আসছি। এর মাঝে আমের স্লাইসগুলোকে একটু কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। এবারে চলে আসলাম মরিচটা কেটে নিতে। মরিচটা ঠিক কিভাবে কেটে নিচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন। মরিচের সামনের এবং পেছনের অংশ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি, দেন ভেতরে যে বিচিগুলো রয়েছে ওগুলো আমি বের করে নিচ্ছি, তাহলে কেটে নিতে খুবই সুবিধা হবে। আর এই মরিচের ভেতরে বীজটা কিন্তু কাশ্মীরি আচারে ব্যবহার করা হয় না, এজন্য বের করে রাখছি। এবারে কেচির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। সবগুলো মরিচ আমি একইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মরিচের এই টুকরোগুলো দেখতে কত সুন্দর লাগছে। এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে আচারে ব্যবহার করব। এদিকে 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এ পর্যায়ে দেখুন আমের মধ্যে যে চিনিটা ছিল, চিনিটা কিন্তু পুরোপুরিভাবে মেল্ট হয়ে শিরাতে পরিণত হয়েছে এবং আমের টক পানিটাও কিন্তু বের হয়ে এসেছে। কতটা পরিমাণে পানি বের হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই স্টেপটা ফলো করলেও কিন্তু আমের টুকরোগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। চলে আসলাম চুলাতে, পুরো আমের টুকরোগুলো শিরাসহ একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমের টুকরোগুলোকে আমি জাল করে নিচ্ছি যতক্ষণ না শিরার মধ্যে বলক চলে আসছে। দেখতেই পাচ্ছেন শিরাতে যখন বলক চলে এসেছে, এ পর্যায়ে এসে চুলার হিটটাকে কিন্তু কমিয়ে দিব। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই আচারটি তৈরি করব। হাই হিটে এই আচারটি তৈরি করবেন না, তাহলে কিন্তু আমের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হবে না বা শিরাটা সোপ করবে না, শিরাটা খুব দ্রুত টেনে যাবে। এবার মোরব্বার ফ্লেভার পেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি, একটি তেজপাতা মাঝ বরাবর কেটে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4টি সাদা এলাচ। এলাচগুলোর মুখগুলো ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো ছড়াবে। এবারে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এই আচারটাকে আমি মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমের টুকরোগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং কালারটাও স্বচ্ছ হতে শুরু করেছে। একটু পরপর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, এছাড়া কিন্তু আমের টুকরোগুলো প্যানের তলাতে লেগে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। চুলার হিট কিন্তু মিডিয়ামেই আছে। এ পর্যায়ে এসে দেখুন আমের টুকরোগুলো কিন্তু পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে গিয়েছে, অর্থাৎ আমের টুকরো সেদ্ধ হয়ে গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কালার দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। আচারটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আর আচারের লুকটা আরও একটু সুন্দর করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 ফোঁটার মতো ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন, এছাড়া ফুড কালার টোটালি অ্যাভয়েড করতে পারেন। ফুড কালার যে দিতেই হবে এমনটা কিন্তু না। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আচারের লুকটা কত সুন্দর এসেছে। এবারে এর মধ্যে ওই যে আগে থেকে কেটে রাখা ঝালের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়েছি, বেশি দিয়ে ফেললে ঝাল হবে, জাস্ট লুকটা সুন্দর আনার জন্য এখানে দিয়ে দিয়েছি। এভাবে জাল করতে করতে দেখুন আচারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। শিরাটা একদমই টেনে এসেছে, এর থেকে আর বেশি চিটচিটে করা যাবে না। এ পর্যায়ে এসে যে মশলাগুলো আমি এর মধ্যে দিয়েছিলাম ওইগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। আর আচারটা দেখুন টোটালি কিন্তু রেডি হয়ে গিয়েছে, শিরাটাও পুরোপুরিভাবে টেনে এসেছে। যেটুকু রয়ে গিয়েছে ওইটুকুও কিন্তু আমের টুকরোগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে আমের টুকরোগুলো অ্যাবজর্ব করে নিবে।
এই আচারটি কিন্তু গরম গরম খেতে খুব একটা বেশি ভালো লাগবে না, যত দিন যাবে ততই এই আমের টুকরোগুলো অনেকটা কচকচে টাইপের হয়ে আসবে, খেতে তত বেশি মজা হবে। আচার বানানোর মিনিমাম 2 সপ্তাহ পরে খেয়ে দেখবেন জাস্ট কত মজা হবে এই আচারটা। নর্মাল ফ্রিজে এই আচারগুলো আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, আচার নষ্ট হবে না। আর মাঝে মাঝে একটু রোদেও দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। সো আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।